ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের তৃতীয় চ্যাপ্টারের নীল বিদ্রোহ সম্পর্কে। তোমরা এই চ্যাপ্টারে আমি অনেক ভিডিও বানিয়েছি, তোমরা দেখছো। এখানে যে বিষয়গুলি আছে এই চ্যাপ্টারে সেগুলো ইউপিএসসি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের যত পরীক্ষা আছে এবং প্রতি বছর এই কমিশন পরীক্ষা নেয় এবং চাকরি দেয়, তাতে তোমাদের এই সিলেবাসটা পুরো আছে। ক্লাস 10-এর বহু সিলেবাস কিন্তু ওই পরীক্ষার জন্য, তাই শুধু মাধ্যমিকের জন্যই নয়, এটা তোমার ভবিষ্যৎ তৈরি করবার জন্যেও এই সিলেবাসটা গুরুত্বপূর্ণ। আমি ক্লাস 10-এর ইতিহাসের টেক্সট বই ফলো করি এবং আরও উপর ক্লাসের বই ফলো করি, তার কারণ ইউপিএসসি এক্সামে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক পরীক্ষা তো বটেই। তোমরা সহায়িকা না পড়ে তোমরা টেক্সট বই লাইন বাই লাইন পড়বে, বুঝবে, আমার ভিডিও শুনবে, দেখবে 100% তোমরা পরীক্ষাতে প্রশ্নের উত্তর দিতে পারবে, সবই কমন আসবে। কিন্তু বোর্ডের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নিয়ম, সেই নিয়ম ফলো করে তোমাদের পড়তে হবে। 4 নাম্বার অ্যান্সারে সেখানে 7-8টি বাক্যে লিখতে হবে। একটা বড় প্রশ্ন 16 নাম্বার, সেখানে তোমাকে 15-16টা বাক্যে লিখতে হবে। কিন্তু আমরা দেখি যে সহায়িকা বইগুলিতে অনেক বেশি পরিমাণে লেখা আছে এবং বিভিন্ন শিক্ষকও যে নোটগুলো তোমাদের দেন সেগুলো কিন্তু অনেক পরিমাণ লেখা, অত লেখা দরকার নেই। তাই টেক্সট পড়ে টেক্সটে পয়েন্ট আকারে লেখা আছে দেখবে, তাতে তুমি 100% নাম্বার পাবে। শুধু বড় প্রশ্নে 8-এ 7-6 হতে পারে, 8-এ 8ও হতে পারে। 2 নম্বরে 11টা কোশ্চেন, 11 × 22, দুটো একটা বাক্যে লিখলেই হবে। কোনোটা এক বাক্যে হবে, কোনোটা দুটো বাক্যে হবে। এমসিকিউ পূর্ণ বাক্যে লিখবে, 20টা লিখতে হবে, 20 নাম্বার। এসএকিউ সেখানে এক বাক্যে উত্তর আসে, শূন্যস্থান আছে, ম্যাচিং আছে এবং বিষয়ভিত্তিক প্রশ্ন আছে। এগুলো সব আইটেমের কোশ্চেনই কিন্তু প্রত্যেক পেজ থেকে থাকে। তোমরা 21, 22, 23, 24, 25 সালের কোশ্চেন, ফাইনালের যে কোশ্চেন সেটা ফলো করবে। বিভিন্ন সহায়িকা বইয়ের বা কোশ্চেন ব্রাঞ্চের যে বিভিন্ন কোশ্চেন, এতে স্টুডেন্টদের মানসিকতাকে একটা ডাইভার্টেড করে দেয়, একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এনে দেয়। তাই আমি বলবো তোমরা আমার ভিডিও দেখো এবং তার সঙ্গে সঙ্গে তোমার মাধ্যমিকের যেটা ফাইনালের কোশ্চেন বোর্ডের পরীক্ষার, সেই কোশ্চেন ফলো করো, কোশ্চেনের ধাঁচ বুঝো, আর টেক্সট বইয়ের প্রত্যেকটা জিনিস পড়ো। মাল্টিপল চয়েস মনে পড়ে যাবে, সাল মনে পড়ে যাবে, এগুলি মুখস্থ করা দরকার নাই, খুবই বুঝতে হবে। আর যে চ্যাপ্টার আমি করছি এখন, সেই চ্যাপ্টার তো অবশ্যই বুঝতে হবে। আমি ডেফিনিশানগুলো কাকে বলে আমি প্রত্যেকটা ভিডিওর আলোচনাতে আমি বলছি। সেখানে বিদ্রোহ কাকে বলে, বিপ্লব কাকে বলে, অভ্যুত্থান কাকে বলে, তার ভিডিও আছে, তোমরা দেখছো। আজকের আলোচ্য বিষয় নীল বিদ্রোহ, ইন্ডিগো রেভলিউশন। এটা বাংলা তথা ভারতবর্ষে, বিশেষ করে বাংলাতে এই বিদ্রোহ শুরু হয় এবং শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয়েছে। ব্যর্থ হলেও এই বিদ্রোহের সুদূরপ্রসারী ফল লক্ষ্য করা গেছে এবং এই বিদ্রোহের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার এই বিদ্রোহকে গুরুত্ব দিয়ে ইন্ডিগো কমিশন গঠন করেছে এবং নীল চাষিরা নীল চাষ করবে, তার যদি ইচ্ছা হয় নীল চাষ করবে, না হলে নীল চাষ করবে না। অর্থাৎ এখানে নীলকর সাহেবরা নীল চাষিদের নীল চাষ করতে যে বাধ্য করত,
সেই ব্যাপারটা থাকলো না এই বিদ্রোহের ফলে। ইন্ডিগো রিভোল্ট 1859, এটা দেখো মহাবিদ্রোহের পরের বিদ্রোহ। মহাবিদ্রোহ 1857 সালে, এরা সিপাহীদের মধ্যে থেকে শুরু হলেও এই বিদ্রোহে জমিদার, জোদ্দার, সামন্ত প্রভু এরা অংশ নিয়েছিল। আর মহাবিদ্রোহে কিন্তু বুদ্ধিজীবীরা সমর্থন করেনি কো, কিন্তু আমরা এই নীল বিদ্রোহে দেখব যে বুদ্ধিজীবীরা এই বিদ্রোহকে সমর্থন করছে। নীল বিদ্রোহ নীল চাষিদের বিদ্রোহ। নীল বিদ্রোহ কাকে বলে? নীল বিদ্রোহ হলো বাংলার নীল চাষিরা নীলকর সাহেবদের অত্যাচার, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে 1859 সালে যে বিদ্রোহ ঘোষণা করেন সেই বিদ্রোহকে নীল বিদ্রোহ বলে। নীলটা কি এটা আমাদের জানা দরকার। দেখো, প্রাচীন ভারতে নীল চাষ হতো এবং ইন্ডিয়াতে প্রথম নীল বণিক, ফ্রান্সের নীল বণিক লুই বোনার্ড 1777 সালে নীল চাষ করার পরিকল্পনা করেন এবং এখানে নীল চাষ করে নীলকুঠিতে নীল জমা হবে এবং সেটা ফ্রান্সে পাঠানো যাবে। এতে ব্যবসা ভালো হবে এবং এতে ফরাসি কোম্পানির আয় ভালো হবে। তাই প্রাচীনকাল থেকেই ভারতের যে জমি সেটা নীল চাষের উপযোগী সেটা জানা ছিল। আর ফ্রান্সের যে বিদেশি কোম্পানি তারা এখানে ব্যবসা করতে এসছে ভারতের ভূখণ্ডে, সেই ব্যবসায়ীদের মধ্যে একজন বণিক লুই বোনার্ড 1777 সালে, দেখো কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সে 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলা তথা ভারতের ক্ষমতা দখল নিয়েছে মোটামুটি ভাবে এবং কোম্পানির শাসন শুরু হয়েছে আমরা বলতে পারি সেই সময়েই, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলাকালীন 1777 সালে ওই ফরাসি কোম্পানির একজন বিশেষ ব্যক্তি বণিক লুই বোনার্ড তিনি ভাবলেন যে ভারতে বাংলা তথা ভারতে নীল চাষ করলে ভালো হবে, নীল ব্যবসা ভালো জমবে এবং তাতে ফরাসি কোম্পানি লাভ হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছে, তোমরা জানো 1773 সালে ওয়ারেন হেস্টিংস ফার্স্ট বাংলার গভর্নর। 1773 সালের ব্রিটিশ পার্লামেন্টে যে রেগুলেটিং আইন পাশ হয়েছে সেই আইন অনুযায়ী উনি গভর্নর হয়েছেন, ফার্স্ট গভর্নর। ঠিক সেই শাসন চলছে। সেই শাসন চলাকালে ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম, ইংরেজ বণিক তোমার কার্ল ব্ল্যাম তিনি পরিকল্পনা করেন যে ভারতে নীল শিল্প গড়ে তুলতে হবে। নীল শিল্প গড়ে তুললে ভারতে চাষিদের নীল চাষ করিয়ে নিলে এবং এখান থেকে যে নীল হবে তা ইংল্যান্ডে সাপ্লাই করলে খুবই লাভ হবে। তো ইংল্যান্ডে সাপ্লাই করলে খুব লাভ হবে, ইংল্যান্ডে কেন শিল্পে তোমার প্রয়োজন হলো? তোমরা একথা জানো যে শিল্প বিপ্লব 1600 সালে শুরু হলেও ইংল্যান্ডে সেখানে শিল্পায়নের যুগ বা শিল্প বিপ্লব ব্যাপকভাবে দেখা দিয়েছে অষ্টাদশ শতকে। তো 18 শতকে বা অষ্টাদশ শতকে, মানে কি 1700 থেকে 1800 সাল পর্যন্ত, এই যে 100 বছর, এটা অষ্টাদশ শতক। এই সময়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো মানে কি,
সেখানে বস্ত্র শিল্পের উন্নতি হলো, বস্ত্র শিল্প অর্থাৎ কাপড় তৈরির শিল্প অনেক গড়ে উঠল। তখনই কিন্তু ভারতে ইংরেজ বণিকরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে বস্ত্র শিল্প উন্নত ছিল, বিশ্বে প্রথম স্থান ছিল বাংলার বস্ত্র, ঢাকার মুসলিম জগৎ বিখ্যাত। বিশ্বের বাজারে ভারতের শিল্পের অনেক দাম ছিল, সম্মান ছিল। সেটা ভারতের শিল্পকে ধ্বংস করে ইংল্যান্ডে শিল্পায়ন হয়েছে, সেটাকে আরও উন্নত করার জন্যে বা ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য ভারতের বাজারে এবং বিশ্ববাজারে বেচার জন্যে ভারতীয় শিল্পকে, ভারতীয় বস্ত্র শিল্পকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধ্বংস করে। পাশাপাশি ইংল্যান্ডে বস্ত্রশিল্পের উন্নতি হয়েছে, সেখানে বস্ত্র রং করার জন্য রং দরকার, কিন্তু ইংল্যান্ডে বস্ত্রশিল্প গড়ে উঠেছে কিন্তু রঞ্জন শিল্প গড়ে ওঠেনি। রং করার যে শিল্প, কাপড় রং করার যে শিল্প, সেটা গড়ে ওঠেনি। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাবলো যে এই কাপড় রং করার জন্যে নীল দরকার, নীল রং দরকার। তো তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু বণিক, যারা নীলকর নামে পরিচিত, নীলকর সাহেব, তারা ভারতে ব্যবসাটা করব পরিকল্পনা নিল এবং ব্যবসা শুরু করলো নীল চাষ। এখন দেখো, দিল্লি থেকে ঢাকা পর্যন্ত এই যে দীর্ঘ রাস্তা, দীর্ঘ এলাকা, এই এলাকাতে নীল চাষ করার পরিকল্পনা করলো এবং নীল চাষ শুরু করে দিল। তাহলে ইংল্যান্ডে কাপড় রং করার জন্যই ভারতে নীলকর সাহেবরা নীল চাষ করার পরিকল্পনা নেয় এবং চাষিদের নীল চাষ করতে বলে যে তোমরা ধান চাষ করতে পারবে না, তোমরা অন্যান্য ফসল চাষ না করে তোমরা নীল চাষ করো। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা বুঝতে পারলো, কোম্পানির ট্যাক্স আসবে, নীলকর সাহেবরা নীল চাষ করলে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার, ভারতে অবস্থিত সেই কোম্পানি সরকার এটা ক্যালকুলেশন করে দেখলো যে ভারত থেকে যেসব দ্রব্য বিদেশে রপ্তানি করা হয়, সেই দ্রব্যগুলির মধ্যে সবথেকে লাভজনক হচ্ছে নীল। নীল দ্রব্য যদি তৈরি করা যায়, নীল উৎপাদন করা যায়, তাহলে এই নীল দ্রব্যটা বিশ্ববাজারে এবং ইংল্যান্ডের বাজারে সাপ্লাই দিলে, রপ্তানি বাড়ালে লাভটা বেশি হবে। এই কারণে তারা নীল চাষ করানোর যে পরিকল্পনা নীলকর সাহেবদের, এবং সরকার এবং নীলকর সাহেব যৌথভাবে বাংলার জমিতে নীল চাষ করতে শুরু করে। এখানে মনে রাখা দরকার যে 1780 থেকে 1802, 1780 থেকে 1802, 22 বছর পৃথিবীর মধ্যে ভারত হলো নীল উৎপাদনের শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হয়। নীল চাষে কোম্পানির একচেটিয়া আধিপত্য। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিটিশ সরকারের কাছে অনুমতি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1607 সালে ভারতে ব্যবসা করতে এসেছে। ব্যবসা করতে করতে রাজনৈতিক ক্ষমতা দখল করে নিয়েছে। তো এই কোম্পানি যে ভারতে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে, আবার একচেটিয়াভাবে একাই ভারতের বাজার দখল করে আছে, তাহলে এর বিরুদ্ধে ভারতের অন্যান্য বণিকরা এবং ইংল্যান্ডের অন্যান্য বণিক এবং কোম্পানি, তারা ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছে যে কোম্পানির একচেটিয়া অধিকার দিলে হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে গেছে, ব্রিটিশ সরকার অনুমতি দিয়েছে, কিন্তু আমাদের কেন অনুমতি দেওয়া হবে না, আমরা ব্যবসা করব। আন্দোলন হয়, চাপে পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্যিক অধিকার ভারতবর্ষে, সেটা 1813 সালে সনদ আইনের মাধ্যমে কাট করে। সেটা মানে বিভিন্ন ক্ষেত্রে একচেটিয়া বাণিজ্যিক অধিকার, কিন্তু এই নীলের ক্ষেত্রে, নীল চাষের ক্ষেত্রে কোম্পানির একচেটিয়া অধিকার পেয়েছে। তাহলে একচেটিয়া অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেল, তাতে করে
ফরাসি কোম্পানি, ওলন্দাজ কোম্পানি বা ডেনমার্ক কোম্পানি এরাও ব্যবসা করতে এসছে। এরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় বাণিজ্যিক ক্ষেত্রে তো পারেইনি, তাছাড়া রাজনৈতিক ক্ষমতা এখন রয়েছে ভারতীয় শাসকদের হাতে নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের হাতে। তাহলে 1815-16 সালে বাংলার নীল বিশ্বের চাহিদা পূরণ করেছে। 1833 সালে যে চার্টার আইন, 1833 সালে আমি বলেছি যে একচেটিয়া বাণিজ্যিক অধিকার 1813 সালে ব্রিটিশ পার্লামেন্টে তৈরি সনদ আইন 1813, তাতে কোম্পানির একচেটিয়া অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু তার মধ্যেও নীল চাষের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার ছিল। এইবার তোমরা জানো যে প্রতি 20 বছর পর পর সনদ আইন পাশ হয়েছে কোম্পানি শাসনকালে। 1833 সালে চার্টার আইনে কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের একচেটিয়া অধিকার কেড়ে নেওয়া হলো। ফলে বহু কর্মচারী তারপরে বেসরকারি কর্মচারী তারা চাকরি ছেড়ে দিয়ে তারা নীল চাষে মন দিল। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী তারা চাকরি ছেড়ে দিল, বেসরকারি কোম্পানিতে যারা চাকরি করতো তারা চাকরি ছেড়ে দিল, করে নীল চাষে মন দিল। এতে তার কারণ হচ্ছে নীল চাষে প্রচুর লাভ। নীলকর সাহেবরা নীল চাষ করিয়ে নিত চাষিদের, কিন্তু চাষিদের কোনো লাভ ছিল না। নীল চাষের পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জমিদারদের কাছ থেকে দীর্ঘদিনের জন্য জমি ভাড়া নিয়ে নীল চাষ করে। জমিটা ভাড়া নেওয়া হতো যে 5 বছরের জন্য জমি এত টাকায় আমি নিলাম, আর সেই জমিটা নীল চাষিদের দিয়ে চাষ করিয়ে নিত। চাষিরা নীল চাষ করতে বলে তারা নীল চাষি। 2 নম্বর হলো চাষিদের নীল চাষ করতে অর্থের অভাব ছিল, সেই অর্থ কে দিবে? এ অর্থ নীলকর সাহেবরা বলল যে আমরা অর্থ দিব, তুমি চাষ করো, চাষ করতে যা খরচ হবে তা আমরা তোমাকে আগাম দেব। একে বলা হয় দাদন প্রথা। এই দাদনের টাকা একবার চাষি নিলে সেই দাদন থেকে অর্থাৎ ঋণ থেকে আর মুক্তি পেত না। কেন? নীল চাষ করে নীলের দাম ঠিক করে নীলকর সাহেবকে দাদনের পয়সা দিয়ে দিত, তাতে চাষি মুক্ত হওয়ার কথা। কিন্তু চাষি নিরক্ষর, কিভাবে নীল চাষের জন্য দাদন দিয়েছে, কি শর্ত, আবার টাকা শোধ করল সেটা লিখতো না। তখন পরবর্তীকালে পুনরায় আবার নীল চাষিকে দায়ী করতে, তুমি ঋণ দাওনি, কিন্তু ঋণ শোধ হয়ে গেছে। তাই এইভাবে ঋণের ফাঁদে ফেলে দিত নীলকর সাহেবরা। 3, নীলের মূল্য বা খরচ, মানে মানে নীলের মূল্য অর্থাৎ যে মূল্য চাষি নীলকর সাহেবদের কাছ থেকে পেত, দাম পেত, তাতে যা খরচ হতো তাই উঠতো না। তাহলে সংসার চালাবে কি করে? খরচ উঠতো না, তাই চাষির কিন্তু কষ্ট বেড়ে যায়, দ্রব্য মূল্য বৃদ্ধি পায়। চাষি তো অন্য ফসল ফলাতো, ধান, খাদ্য ফসল ফলাতো, সব বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবে খাদ্য ফসলের দাম বেড়ে গিয়েছে, তো চাষির কোনো আয় নাই, এবং নীল বিক্রি করে যে পয়সা সেখানেও কম পেত। তারা জমি মাপ করার সময় মাপ কমিয়ে দিত, অর্থাৎ জমি মাপের সময় যে কাঠি ব্যবহার করতো কুঠিয়াল বাহিনী অর্থাৎ নীলকর সাহেবদের বাহিনী কর্মচারীরা, তাতে লাঠির মাপ বড় থাকতো, সেখানে জমি কমিয়ে দিত নীল চাষে, তার ফলে দাম কম পেত নীল চাষি। তাহলে মাপে ঠকাতো। আর কুঠিয়াল বাহিনীদের অত্যাচার, নিপীড়ন এগুলো ছিল, যেসব কারণে তারা নীলকর সাহেবদের বিরুদ্ধে নীল চাষিরা আন্দোলন করতে বাধ্য হয়। নীল চাষিদের গরু বাছুর লুট করে নিত লাঠিয়াল বাহিনীরা, নীলকর বাহিনীরা বা সাহেবদের কর্মচারীরা। গরু বাছুর লুট করে নিত, সম্পদ লুট করে নিত, এমনকি জোর করে স্ত্রী কন্যাকে ধরে নিয়ে গিয়ে নীলকুঠিতে আটকে রাখত।
আর নীল চাষিদের নীল চাষ না করলে তাদেরকে জোর করে কুটিতে নিয়ে গিয়ে পা দুটো উপর দিকে টাঙিয়ে মাথা নিচু করে তাদেরকে প্রহার করতো বা মারতো। মারতে মারতে তাদেরকে হত্যা করা হতো। দেখো, শুধু গরিব চাষিরাই যে নীল চাষ করতো তা না, যারা একটু অবস্থা ভালো, একটু ছোট জমিদার, তারাও নীল চাষ করতে বাধ্য হতো নীলকর সাহেবদের অত্যাচারে, কোম্পানির শাসনে। এখানে ভারতের স্বাধীন সরকার তো নেই, পরাধীন তখন। আইন আদালত নীলকর সাহেবদের পক্ষেই রায় দিত। আইন কিন্তু নিরপেক্ষভাবে নীল চাষিদের উপরে যে অত্যাচার হতো, তাদের শোষণ করত, তাদের নিপীড়ন করতো, এমনকি হত্যা পর্যন্ত করত, তার বিচার কিন্তু আইনের মাধ্যমে হতো না। আদালতও এখানে নিরপেক্ষ ভূমিকা না নিয়ে নীলকর সাহেবদের পক্ষ অবলম্বন করত। কোম্পানি গভর্নমেন্টের যে রোল, সেটা কিন্তু খুবই খারাপ। তবে এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সে কথা নীল চাষিরা কিন্তু উপলব্ধি করতে পেরেছিল। রাশিয়ার তে ভূমিদাস প্রথা ছিল, ভূমিদাসদের উপরে যে অত্যাচার, তার তুলনায় ভারতের বাংলার নীল চাষিদের উপরে অত্যাচার বেশি ছিল। আমেরিকাতে কৃতদাস প্রথা ছিল, কৃতদাস মালিকের দ্বারা যে অত্যাচার হতো, শোষিত বঞ্চিত হতো, তার তুলনায় ভারতে নীল চাষিরা বেশি অত্যাচারিত এবং বেশি শোষিত। নীল চাষিদের প্রতিবাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা লিখেছেন। সেই পত্রিকাতে নীল চাষিদের অত্যাচারের কথা তুলে ধরেছেন। সেখানে মানে তোমার ওই যে সাঁওতাল বিদ্রোহের কথাও তুলে ধরেছেন। তিনি একজন দেশপ্রেমিক সম্পাদক, তোমার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার। তার যে বক্তব্য, সেটা যারা শিক্ষিত মানুষ, শিক্ষিত সচেতন মানুষ, তার বক্তব্যকে উপলব্ধি করে নীল চাষিদের মধ্যে প্রচার করেছেন। নেক্সট কারণ হচ্ছে যে শিক্ষিত সমাজের সমর্থন, এটাও নীল চাষিদের বিদ্রোহ করতে সাহায্য করেছিল। নীল চাষিরা বুঝতে পারত না, কিন্তু বাংলার যারা শিক্ষিত মানুষ, তারা নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রচার করত, বলতো, এবং চাষিরা তাদের সমর্থন পেত। একটু আশার আলো তারা দেখতে পেত। তাদের মধ্যে চেতনার যে অভাব ছিল, সেই চেতনা এসেছে এই শিক্ষিত সমাজের সমর্থনের মাধ্যমে। শিক্ষিত সমাজ কিভাবে সমর্থন করেছে নীল চাষিদের, সে কথা আমি তুলে ধরব। 1822 সালে সমাচার চন্দ্রিকা একটা পত্রিকা, 1822 সালে সমাচার দর্পণ, এটাও একটা পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে নীল চাষিদের উপর যে অত্যাচার হতো, নীলকর সাহেবরা যা যা করত, অত্যাচারের কাহিনী এই পত্রিকাতে তুলে ধরা হতো, এবং এই পত্রিকা যারা পড়তো তারা বুঝতে পারত নীলকর সাহেবদের অত্যাচারের কথা, তাদের বিরুদ্ধে জনমত গড়ে উঠত। 1849 সালে অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকা লিখেছেন। এই তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হিসাবে অক্ষয় কুমার দত্ত নীল চাষ সম্পর্কে, নীল চাষিদের উপরে অত্যাচার, নিপীড়ন, শোষণ এবং নীলকর সাহেবদের নক্করজনক যে ভূমিকা, তারা যে অত্যাচারী, তারা কতটা অমানবিক, সে কথাগুলি অক্ষয় কুমার দত্ত তার তত্ত্ববোধিনী পত্রিকাতে তুলে ধরেছেন। এবং তত্ত্ববোধিনী সভাও এক্ষেত্রে ভূমিকা পালন করেছে। দেখো, গিরিশচন্দ্র ঘোষ, মনমোহন ঘোষ, শিশির কুমার ঘোষ, কিশোরী চাঁদ মিত্র, দ্বারকানাথ বিদ্যাভূষণ, এরাও কিন্তু নীল চাষিদের সমর্থন করেছেন। নীল চাষিদের উপর অত্যাচার ন্যায় সঙ্গত নয়, এই অত্যাচারের বিরুদ্ধে নীল চাষিদের রুখে দাঁড়ানো উচিত, এবং মানবিকতার কারণে শিক্ষিত সমাজকে নীল চাষিদের পক্ষ অবলম্বন করতে হবে। আর সব থেকে একটা সরাসরিভাবে একটা হিট করেছে নীল চাষিদের, সেটা হলো 1860 সালে নীল দর্পণ নাটক। এটা দীনবন্ধু মিত্র লিখেছেন।
দেখো, নাটকটা তো বাংলায় লেখা না, তো বাংলায় কজন পড়বে? আর বাংলার মানুষ তো অত্যাচার দেখছেই। সব আগে দরকার ইংরেজ সাহেবদের বোঝা, এবং ইংরেজ সাহেবরা বাংলায় লেখা থাকলে তো বুঝতে পারবে না। সেই জন্য মধুসূদন দত্ত ওই নীল দর্পণ নাটকটাকে ইংরেজিতে অনুবাদ করলেন, ইংরেজিতে ট্রান্সলেট করলেন, বাংলা থেকে ইংরেজি। আর এ ব্যাপারে একজন ধর্মযাজক পাদ্রী লং সাহেব, তিনি ধর্মযাজক, তিনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, প্রগতিশীল মানুষ। তিনি মধুসূদন দত্তের এই নীলদর্পণ নাটকটাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার ক্ষেত্রে সাহায্য করেছিলেন। তো এই সাহায্য করার অপরাধে ইংরেজ সরকার তাকে শাস্তি দিয়েছিল। তার মানহানির মামলা পাদ্রী লং সাহেবের বিরুদ্ধে হয়। এই মামলাতে তোমার 1000 টাকা জরিমানা হয়। এই জরিমানার টাকা কালীপ্রসন্ন সিং মিটিয়ে দিয়ে তাকে সমর্থন করেন, পাদ্রী লং সাহেবকে। আর 1 মাস মতো জরিমানা হয়েছিল, জেল হয়েছিল, 1 মাস তাকে জেল খাটতে হয়েছিল। আর টাকা অনাদায় হলে আরও জেলের পরিমাণ বেশি হতো, সেখানে 1000 টাকা জরিমানা, সেটা কালীপ্রসন্ন সিং দিয়েছিলেন। দেখো, নীল চাষিদের একটু অত্যাচার বন্ধ করার জন্যে সরকারি পক্ষ থেকে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। 1810 সালে লাইসেন্স বাতিল করা হলো নীলকর সাহেবদের। বেন্টিংয়ের সময় 5ম আইন অনুযায়ী তাদের কুঠিয়ালদের অত্যাচার দমনের চেষ্টা করা হয়েছে, যে তারা ডাকাতি করতো নীল চাষিদের ঘর বাড়ি, মানে কি বলবো, দ্রব্য ছিনিয়ে নিয়ে আসতো, প্রয়োজনে আগুন দিয়ে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হতো। এইসব বন্ধ করবার জন্যে বেন্টিংয়ের তৈরি আইন একটা ভূমিকা কিছুটা হলেও নিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে আইন। লতিফ ম্যাঙ্গলস চাষিদের পক্ষ নিয়েছিলেন, এরা ম্যাজিস্ট্রেট, বিচারক। এই ম্যাজিস্ট্রেটরা লতিফ ম্যাঙ্গলস চাষিদের পক্ষ নিয়েছিলেন। আর 1859 সালে অ্যাশলি ইডেন আইন করে চাষের ব্যাপারে বলেছিল যে চাষিরা চাষ করবে তার ইচ্ছার উপর নির্ভর করে, যা চাষ করতে ভালো লাগবে, যেটা প্রয়োজন মনে করবে চাষি, সেই মতো করে। কিন্তু এটা কার্যকরী হয়নি। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের বিশাল বাহিনী নীলকরদের উপরে মানে আক্রমণ করে। দেখো, নীলকরদের বিরুদ্ধে যে আন্দোলন, এটা অনেকটা সংগঠিত আন্দোলন, এটা কৃষকদের আন্দোলন, গরিব কৃষকদের আন্দোলন। এখানে কোনো ধর্মের ব্যাপারটা নয়, অত্যাচারিত কৃষক তাদের আন্দোলন নীলকর সাহেবদের বিরুদ্ধে, কোম্পানি সরকারের বিরুদ্ধে, বড় বড় জমিদারদের বিরুদ্ধে। ছোট ছোট জমিদার, অবস্থাপন্ন কৃষক এবং গরিব কৃষক, তারা সবাই কিন্তু একজোট হয়ে নীলকর অত্যাচারী সাহেবদের বিরুদ্ধে লড়াই করেছেন। দেখো, আন্দোলন করতে গেলে তো নেতা দরকার, নেতাহীন আন্দোলন সফল হয় না। আন্দোলনের লক্ষ্য এখানে নীল চাষিদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, নীল চাষ করা বাধ্যতামূলক, এটা 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 তুলে দিতে হবে আইনের মাধ্যমে। এই ক্ষেত্রে নদিয়া জেলার বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস দুজন নেতা ছিলেন নদিয়া জেলাতে, তারা নেতৃত্ব দিয়েছেন। পাবনাতে মহেশ বন্দ্যোপাধ্যায়, তিনি নীলকর সাহেবদের বিরুদ্ধে স্থানীয় ভিত্তিতে নীল চাষিদের সংগঠিত আন্দোলনে ডাক দিয়েছেন এবং অনেকটা আন্দোলন সংগঠিত করেছেন। মালদাতে রফিক মণ্ডল আন্দোলন করেছেন। খুলনার কাদের মোল্লা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাহলে আমরা দেখছি বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, মহেশচন্দ্র মুখোপাধ্যায়, রফিক মণ্ডল, কাদের মোল্লা, বিভিন্ন নেতা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে নীলকর সাহেবদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, কোম্পানি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছেন। যার ফলে এই আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার, আমি আগে বলি, এখন সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট ভারতকে শাসন করছে। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়ে গেল, তারপরে কোম্পানি শাসনকে বিদায় দিয়েছে।
কোম্পানি শাসন 100 বছর ছিল। 1757 থেকে 1857, 1857 মহাবিদ্রোহের ফলে 1858 থেকে ব্রিটিশ সরকার শাসন করছে। তাই ব্রিটিশ সরকার সরাসরিভাবে আইন পাশ করে ব্রিটিশ সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ ভারত শাসন আইন 1858 প্রথম, দ্বিতীয় 1861, এই আইনের মধ্য দিয়ে 1959 সালে একটা আইন পাশ করে। এই আইনকে ফলো করে যে এই আইনের মাধ্যমে নীল চাষ বন্ধ করতে হবে, এই নীল চাষ বন্ধ করতে হবে। এবং এই আইনে ইন্ডিগো কমিশন, অর্থাৎ নীল কমিশন, আমরা আগেই বলেছি ইন্ডিগো রিভোল্ট, তাহলে ইন্ডিগো রিভোল্টের ফলে কিন্তু গভর্নমেন্ট চাপে পড়ে ইন্ডিগো কমিশন তৈরি করলো এবং তাতে বলা হলো যে নীল চাষ করাটা চাষিদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে। যদি কেউ মনে করে নীল চাষ করবো তো করবে, আর যদি মনে করে যে আমি নীল চাষ করবো না, তাকে নীলকর সাহেবরা শর্ত আরোপ করে বিভিন্নভাবে তাকে ঋণের জালে ফেলে, তাকে দাদন দিয়ে তাদের উপর অত্যাচার করে নীল চাষ করাবে। এটা আর চলবে না। এটাই হলো নীল বিদ্রোহের সফলতা। আর আরেকটি কথা বলি যে এটা একটা ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে ঠিকই, কিন্তু এই বিদ্রোহে একটা যে জাতীয় চরিত্র সেটা আমরা লক্ষ্য করি না। তার কারণ এই বিদ্রোহে মধ্যে শুধু কৃষকরা, মূলত কৃষকরা এই বিদ্রোহে অংশ নিয়েছে। জাতীয় বিদ্রোহ হতে গেলে সমাজের বা ভারতের সর্বস্তরের মানুষকে থাকতে হবে, কম আর বেশি, আর সর্বস্তরের মানুষের সমর্থন দরকার। আর একটা পরিকল্পিত নেতৃত্ব, যেটা নীল বিদ্রোহ ছিল না, বিভিন্ন স্থানে স্থানীয় ভিত্তিতে নীলকর সাহেবদের স্থানীয় নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছে। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে, সর্ববাংলা তথা সর্বভারতীয় ক্ষেত্রে যে সংগঠিত আন্দোলন সেটা কিন্তু হয়নি। তো সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে, সমকালীন সামাজিক প্রেক্ষাপটে, সমকালীন শিক্ষা সাংস্কৃতিক পরিমণ্ডলে যে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এটা কিন্তু একটা বিশাল প্রশংসা দাবি করে এবং গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এর প্রভাব, সরাসরি ফলাফল ইন্ডিগো কমিশন গঠন। সরকার মাথা নত করেছে। এই বিদ্রোহ প্রমাণ করে যে কৃষকরা সংগঠিত হলে সাম্রাজ্যবাদী ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার তথা ব্রিটিশ সরকার, উপনিবেশিক সরকার, অত্যাচারী এবং সাম্রাজ্যবাদী সেই শক্তি সাধারণ কৃষকের কাছে মাথা নত করতে বাধ্য হয়। বিশাল বাহিনী দিয়ে তোমার এই বিদ্রোহকে দমন করেছে, বিশাল বাহিনী দিয়ে এই বিদ্রোহকে দমন করেছে, কিন্তু বিদ্রোহের রক্ত, বিদ্রোহের মধ্যে দিয়ে যে সারবস্তু বেরিয়ে আসে, বিদ্রোহ একটা অন্যায়ের প্রতিবাদ। এখানে বিদ্রোহীরা সশস্ত্র বিদ্রোহ করেছে, লাঠি, তীর ধনুক ইত্যাদি নিয়ে ব্রিটিশের বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছে। তার মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে যে শোষিত কৃষক সম্প্রদায় তারা নিরক্ষর হতে পারে, তারা অজ্ঞ হতে পারে, তারা অসচেতন হতে পারে, কিন্তু যে কোনো মানুষই যখন পিছনে সরতে দেওয়ালে পিঠ থেকে যায়, যখন তাদের জীবনের নিরাপত্তা, যেমন শুধু আর্থিক নিরাপত্তা নয়, এখানে তো আর্থিক নিরাপত্তার একটা ব্যাপার ছিল, আর্থিক অভাব, হ্যাঁ, তাদের অন্ন জোটানোর সমস্যা, খাবারের অভাব ছিল, তার সঙ্গে সঙ্গে তাদের জীবনের নিরাপত্তা ছিল না। তাই তারা যে লড়াই করে পরাজিত করে ব্রিটিশ সরকারকে বাধ্য করেছে ইন্ডিগো কমিশন গঠন করতে, এবং তারা চাষটা নিজের মতো করে করবে, এই যে আদায় করে নিয়েছে, এই যে শিক্ষা, এই যে এডুকেশান, এটা কিন্তু ভারতবর্ষের পরবর্তীকালে যে মুভমেন্টগুলো হয়েছে, আমাদের জাতীয় মুভমেন্ট হয়েছে, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যেখানে ন্যাশনালিজম গ্রো হয়েছে পরবর্তীকালে, সেই সব আন্দোলনের মধ্যে প্রভাব পড়েছে। এবং বিপ্লবীদের মধ্যেও আমরা দেখব যে পরবর্তীকালে বিপ্লবীরা যে আন্দোলন করেছে, সশস্ত্র লড়াই করেছে, তারাও কিন্তু প্রমাণ করেছে যে অন্যায়কারীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করলে তার আউটপুট আছে। হয়তো বিপ্লবীদের নেতৃত্বে ভারত স্বাধীন হয়নি ঠিকই, কিন্তু বিপ্লবীদের
মধ্যে নীল বিদ্রোহের সশস্ত্র বিদ্রোহের যে প্রভাবটা পড়েছিল সেটার তাৎপর্যকে আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না। যদি আমরা অস্বীকার করি তাহলে সেটা সত্যের অপলাপ করা হবে, সত্যকে অস্বীকার করা হবে। যাই হোক, আমরা এখানে দেখব যে যে বুদ্ধিজীবী ক্লাস, যেটা হলো স্বার্থপর ক্লাস, যারা সমাজের, যারা গাছের আম পড়ে গেলে কুড়িয়ে নেয়, সমাজের রাষ্ট্র ব্যবস্থাতে যে সুযোগ সুবিধাগুলো থাকে তারা বুদ্ধির জোরে, তারা চালাকি বলে, তারা সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করে। পাশাপাশি দরিদ্র মানুষের কাছে যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলো দরিদ্র মানুষের কাছ অবধি পৌঁছে না দিয়ে তারা নিজেরাই আত্মসাৎ করে, আর সুবিধা মতো তারা রোল ভূমিকা করে। তারা ক্লাস হিসাবে গণ্য হয় না। তারা তারা যেদিকে জল গড়ে, অর্থাৎ যেদিকে সুবিধা পাবে তারাই সেদিকেই চলে যায়। তাই শ্রেণী হিসাবে বুদ্ধিজীবী শ্রেণী আলাদা কোনো শ্রেণী নয়। তবুও এইখানে দেখছি যে তারা অবুঝ কৃষক, অজ্ঞ কৃষক, নিরক্ষর কৃষক, তাদের মধ্যে যে শিক্ষা আছে, তাদের মধ্যে যে ট্যালেন্ট আছে, তারা স্থানীয় ভিত্তিতে যে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, তারা সাধারণ মানুষ, তারা গরিব মানুষ, তারা নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে সফল করেছে। সেই জায়গাটা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে গিরিশ ঘোষ, এদের মধ্যে মানবিক গুণ ছিল। এরা বুদ্ধিজীবী ক্লাসের যে রোল, সেই রোলটা কেন নেয়নি, যার ফলে তারা ব্রিটিশের কাছে প্রিয় না হয়ে ব্রিটিশ সরকারের কাছে অপ্রিয় হবে এটা জেনেও, আগাম জেনেও তারা এই বিদ্রোহীদের সমর্থন করেছেন। এই বিষয়টা অত্যন্ত প্রশংসনীয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভারত ইতিহাসে নীল বিদ্রোহের কথা, ভারত তথা বিশ্ব ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা আছে, লেখা থাকবে। এবং এই বিদ্রোহের ইতিহাসকে আজকের প্রজন্মকে উপলব্ধি করতে হবে, এবং আগামী দিনে এবং আজকের যে অন্যায় বেঅন্যায় হচ্ছে তার প্রতিকারের জন্যে বিদ্রোহ, লড়াই, প্রতিবাদ ছাড়া সেটাকে রুখে দেওয়া যায় না। সেই শিক্ষাটাকে গ্রহণ করতে হবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।